তো আমি লাইভে আসবো বলেছিলাম, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য লাইভটা আমাকে ফার্দার ক্যান্সেল করতে হলো এবং আবার পুনরায় আমি লাইভে এসেছি। ঠিক আছে, তো তোমরা যারা রয়েছো তারা কাইন্ডলি আরেকবার লাইভে এসো। ঠিক আছে, আগেরটার জন্য সরি। ঠিক আছে, কারণ নেটওয়ার্কে ইস্যু হচ্ছিল, প্লাস একটা নয়েজের বিষয় ছিল, যার জন্য আমাকে আবার পুনরায় লাইভটা স্টার্ট করতে হচ্ছে। ওকে, তোমরা একটু চলে এসো লাইভে, হ্যাঁ। বাট অডিওটা আশা করছি শুনতে পাচ্ছ। দেখো, লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের জেম পাসের যে নোটিশ, কাউন্সেলিং এর যে নোটিশ, সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, এবং সেখানে টোটাল সমস্ত কিছু মেনশন করা রয়েছে, একদম রাউন্ড 3 থেকে, রাউন্ড 1 থেকে নিয়ে রাউন্ড 3 পর্যন্ত। তাছাড়া তোমার উইথড্র প্রসেস, রিফান্ড প্রসেস। ঠিক আছে, রাউন্ড 1-এ কারা রেজিস্ট্রেশন করতে পারবে, রাউন্ড 2-তে কারা রেজিস্ট্রেশন করতে পারবে, রাউন্ড 3-তে কারা রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, ইভেন প্রত্যেক রাউন্ডে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। সিট অ্যালোটেড হলে তখন কি করতে হবে, ফিজ কত পেমেন্ট করতে হবে, কোন কোন ডকুমেন্টস আমাকে লাগবে, এবং কোথায় গিয়ে আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করব। ঠিক আছে, এবং রাউন্ড 1-এ যে কলেজ অ্যালোটেড হবে, সেই কলেজ আমার কলেজে গিয়ে কি আমাকে ভেরিফিকেশন করতে হবে, নাকি অন্য কোনো কলেজে ভেরিফিকেশন করতে হবে, আমি রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে কমপ্লিট করব, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা এবার নোটিশটা দেখে নিই, নোটিশটা কি বলছে। ঠিক আছে, এই যে তোমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবে, বলেছিলাম নোটিশ কোথায় থাকে। এক, কারেন্ট ইভেন্ট এখানেও থাকতে পারে। দুই, নিউজ অ্যান্ড ইভেন্ট যেটা রয়েছে এখানেও থাকতে পারে। ঠিক আছে, বাট এটা আমার জেমপাসের ওয়েবসাইট। ঠিক আছে, এই যে কারেন্ট ইভেন্ট দেখতেই পাচ্ছ, কারেন্ট ইভেন্ট তার ঠিক নিচে লেখা রয়েছে কাউন্সিলিং নোটিশ জেমপাস ইউজি 2026। তো নোটিশটা আমরা দেখে নিই কি বলছে। দেখো, এইটা হচ্ছে ফুল নোটিশ। দিস নোটিশ ইজ পাবলিশ ফর দ্য ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এই নোটিশটা শুধুমাত্র পাবলিশ করা হচ্ছে ক্যান্ডিডেটকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। ঠিক আছে, আচ্ছা, মানে মানে কত বড় মিস্টেক করেছে দেখো। নোটিশ পাবলিশ করছে বোর্ড, বোর্ডের যে লোগো সেই লোগোটাই উল্টে গেছে, মিরর ইমেজে চলে গেছে। মানে তারপরেও বোর্ড এটাকে পাবলিশও করে দিল। মানে সত্যি, মানে বোর্ডের অবস্থা সত্যি খারাপ বলতে হয় তাহলে হিসেব অনুযায়ী। এত সুন্দর একটা জিনিস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড, ঠিক আছে, তার লোগো, এই যে দেখো লোগোটা কিন্তু উল্টে দিয়েছে। কি অবস্থা। ঠিক আছে, উইথ দিস নোটিস ইজ পাবলিশ ফর দ্য স্টুডেন্ট। তো চলো ওটা পরের বিষয়, পরে বোর্ডকে ইনফরমেশন করা যাবে। বাট এখন নোটিশটা তোমাদের জন্য। এবার নোটিশটাতে কি বলছে দেখে নাও। নোটিশ ফর ই কাউন্সিলিং অফ জেমপাস ইউজি 2026। ঠিক আছে, যেখানে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আমরা এখানে করে নিই। ঠিক আছে, দেখে নিই কি কি রয়েছে এখানে। আমরা একদম রুলস অ্যান্ড রেগুলেশনে চলে এসেছি, আর রুলস অ্যান্ড গাইডলাইন্স যেটা রয়েছে। এটা সেন্ট্রালাইজ অনলাইন কাউন্সিলিং প্রসেস হতে চলেছে, তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা। ঠিক আছে, জেমপাস ই কাউন্সিলিং প্রসেস উইল বি ডান এন্টারলি অনলি ইন দ্য 3 রাউন্ড। অর্থাৎ তোমাদের এটা যেই কাউন্সিলিং প্রসেস চলছে, এটা কিন্তু 3টে রাউন্ডে কমপ্লিট হবে। ঠিক আছে, রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। ওকে, টু রেজিস্টার ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ ভ্যালিড জেমপাস র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক বেস এলিজিবিলিটি হবে, অর্থাৎ র্যাঙ্ক র্যাঙ্ক যেরকম আসবে যার, সেই র্যাঙ্কের উপর বেস করে কিন্তু তোমাদেরকে নার্সিং হোক বা অ্যালাইড যে হেলথ স্টাডিজ রয়েছে সেখানে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি, এবার রেজিস্ট্রেশন অ্যান্ড ফিজের বিষয়টা দেখে নিই। টু পার্টিসিপেট দ্য ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার বাই দ্য ডেডলাইন গিভেন, অর্থাৎ যেই লাস্ট ডেট দেওয়া রয়েছে কাল থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, সেই ডেটের মধ্যে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। And who have not registered will be not be considered under the কারিকুলাম। আচ্ছা, অর্থাৎ তোমাদের যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে না ডেডলাইনের আগে, তাদেরকে কনসিডার করা হবে না। এবং রেজিস্ট্রেশন ওয়ান টাইম ফি রয়েছে 500 টাকা, অর্থাৎ একবার রেজিস্ট্রেশন ফি তোমাকে পেমেন্ট করতে হবে, সেই রেজিস্ট্রেশন ফিজটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এটা ক্যান নট বি রিফান্ড, অর্থাৎ যেই অ্যামাউন্টটা, বোর্ড কিন্তু তোমাদেরকে রিফান্ড করবে না। ঠিক আছে, আবারও দেখে নাও, রেজিস্ট্রেশন ফি 500 টাকা দিচ্ছ, সেটা কিন্তু বোর্ড তোমাদেরকে রিফান্ড করবে না। ঠিক আছে, নন রিফান্ডেবল অ্যামাউন্ট। ওকে, তারপরে রয়েছে সিট ম্যাট্রিক্স অ্যান্ড রিজার্ভেশন, অর্থাৎ
কোন কলেজে কতগুলো সিট রয়েছে এবং কোন বিভাগের জন্য রয়েছে, অর্থাৎ এসটি এসসি ওবিসি এইরকম করে যে সিট অ্যালোটেড বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। ঠিক আছে, আর সেই সেই যে সিট অ্যাপ্রুভেল যেটা বিষয়টা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স উইল বি ইউজ দ্য ডিসাইডেড হু গেটস হুইচ সিট, অর্থাৎ কে কোন সিটটা পাবে এবং ভ্যাকান্সি কত কি রয়েছে সেটা বোর্ডের যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রয়েছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তারপরে বিষয়টা আর যাচ্ছি না আমরা, এরপরে দেখে নাও রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেস বলে দিলাম এবং রেজিস্ট্রেশন প্রসেসে কি 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 করতে হবে সেটা দেখে নাও। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস আ লেজিটিমেট জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ জিএমআর যেটা রয়েছে তোমাদের, বা বিএইচএ মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, জেম পাস 2026 কোয়ালিফাই ফর দ্য রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা এক্সামটা দিয়েছিলে যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে বা বিএমআর র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এটার জন্য এলিজেবল। ঠিক আছে, একাডেমিক ক্রাইটেরিয়াটা দেখে নিই, তোমাকে একাডেমিক ডিটেলস প্রোভাইড করতে হবে। কি কি, তোমাকে 10+2 কমপ্লিট করতে হবে। 10+2 মানে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে, এবং ক্লাসিফিকেশন অ্যান্ড স্পেসিফিকেশন 40% রিজার্ভেশন এটা প্রয়োজন নেই কো। বিএসসি নার্সিং এর জন্য 40% রিজার্ভেশন থেকে যাবে। ঠিক আছে, সেটা বলে দিয়েছি। রেজিস্ট্রেশন ইনফরমেশন, একাডেমিক রিপোর্টিং এটা তোমাকে দিতে হবে। প্রসেস ডাটা কীভাবে করবে ওটা অসুবিধা নেই, ওটা দেখে নেওয়া যাবে। ডোমেনশিয়াল ক্রাইটেরিয়া, ওয়েস্ট বেঙ্গলের ডোমেনশিয়াল হতে হবে তোমাকে। ঠিক আছে, শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবে, আর তোমাদের ডোমেনশিয়াল সার্টিফিকেট যেটা হবে সেটা অ্যানেক্সার পারফরমাতে রয়ে গেছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা 6.2-তে রয়েছে, এটাও আমরা পরে আসছি। রিজার্ভেশন সিট এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কোনখানে কত সিট রিজার্ভেশন থাকবে সেটা মেনশনের, এই যে এনসিএল থাকতে হবে ওবিসিদের জন্য। হ্যাঁ, তারপরে তোমার এসসি পিডাব্লিউডি এই যে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে এই মেমো নাম্বার দেখে কিন্তু সেখানে দেখে নেবে। ঠিক আছে, এটা গেল। এবার আমরা আসি চয়েস ফিলিং এর বিষয়টা নিয়ে। চয়েস ফিলিংটা যেটা ভাইটাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। ঠিক আছে, কারণ চয়েস ফিলিং ভুল করলে তুমি সিট নাও পেতে পারো। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট, যেটা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়েছিল, কারণ ওরা অনেকে এত এত ভুল করেছে যার জন্য কিন্তু ওরা কলেজ ওদের অ্যালোটেডই হয়নি অনেকের। ঠিক আছে, তো সেই ভুলটা তোমাদের যাতে না হয় তার জন্য চয়েস ফিলিং ঠিক করে করবে। আর যারা আমাদের পেড সার্ভিস নিয়েছিলে তাদেরকে অলরেডি আমরা রাউন্ড ওয়ানের যে চয়েস ফিলিং লিস্ট সেটা প্রোভাইড করে দিয়েছি। 2-4 জনের বাকি আছে, আবারও বলছি 2-4 জনের বাকি আছে, তাদেরকে আমরা আজকে রাত্রের মধ্যে প্রোভাইড করে দেবো। কিন্তু কালকের আগে যারা নিয়েছিলে ঠিক আছে তাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আর আজকে যারা নেবে ভাই কালকে দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, আর আজকে সকালের দিকে যারা নিয়েছো তাদেরকেও বলে দিচ্ছি তোমরা কালকে সকালে পাবে। ঠিক আছে, মানে একটু টাইম তো দিতে হবে, কারণ তোমার চয়েস লিস্ট রেডি করতে হবে, একটু টাইম লাগবে। তো যারা নিয়েছো তাদের অলরেডি অন অন করে চলে যাবে, অসুবিধা নেই, কালকের মধ্যে প্রত্যেকেই পেয়ে যাবে। তো তোমরা যারা নাওনি তারা যদি চাও তাহলে নিতে পারো। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি নিয়ে নাও। একটা সার্ভিস চার্জ 100 টাকা তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সার্ভিস চার্জ 100 টাকাই তোমাকে একটা প্রোভাইড করতে হবে। সেই 100 টাকা দিলে তুমি কিন্তু রাউন্ড 1 রাউন্ড 2 এবং রাউন্ড 3 পর্যন্ত যে চয়েস ফিলিং চলবে তোমাদের তার টোটাল গাইড পেয়ে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কীভাবে করতে হবে, কোন ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, অল ডিটেলস কিন্তু আমরা প্রোভাইড করে থাকবো। তো তার জন্যে গাইডের জন্যও প্লাস তোমার রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, রেজিস্ট্রেশন কীভাবে করবে এই সমস্ত কিছু গাইড কিন্তু তোমাকে করে দেবো। তার জন্য একটা সার্ভিস চার্জ 500 টাকা দিতে হবে। ঠিক আছে, আর যারা চয়েস ফিলিং নেবে, শুধু চয়েস ফিলিং নেবে, 100 টাকায় চয়েস ফিলিং, এবং এখন যদি তুমি 100 টাকায় চয়েস ফিলিংটা নাও তোমার অল গাইড কিন্তু 100 টাকাতেই হয়ে যাবে। কিন্তু কাল থেকে যেটা শুরু হবে, যখন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে বা রাউন্ড ওয়ানের পরে তুমি আসবে তখন কিন্তু 500 টাকা যেটা বললাম সেই ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে। এটা এখন মাত্র 100 টাকায় দেওয়া হচ্ছে, চাইলে নিয়ে নাও। চলো আমরা রেজিস্ট্রেশন যেটা প্রসেসে পড়ছিলাম চয়েস ফিলিং নোটিশটা আবারও পুনরায় সেটাতে ফিরে আসি। ঠিক আছে, চয়েস ফিলিং প্রসিডিওর কীভাবে কি করবে সেটা তোমার এলিজিবিলিটির উপর ডিপেন্ড করছে, তোমার র্যাঙ্ক কত রয়েছে তার উপর। ঠিক আছে, চয়েস লক, ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েস উইথিন দ্য প্রি অ্যানাউন্স ডেট, অর্থাৎ যে ডেটটা প্রোভাইড করা রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাকে চয়েস লক কমপ্লিট করতে হবে। ক্যান্ডিডেট অলসো টেক আ প্রিন্ট আউট অফ হিজ অর হার লক চয়েস, অর্থাৎ চয়েসটা তোমাকে কিন্তু তুমি সেভ করে রাখতেও পারো।
সিট অ্যাকসেপ্টেন্স ফিস 5,000 টাকা করেছে, এক্স্যাক্টলি সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা করেছে। হ্যাঁ আমি দেখে নিয়েছি, ওটাই আছে। আহ, দেখো যারা লক করতে পারবে না ডেডলাইনের আগে, ইফ আ ক্যান্ডিডেট fails forget to lock his or her choice within the pre-announced deadline, his or her saved choice will be considered final and will be locked automatically। অর্থাৎ যারা লক করতে পারবে না তারা অটোমেটিক্যালি, তাদের অটোমেটিক্যালি লক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, তাদের অটোমেটিক্যালি লক কিন্তু হয়ে যাবে। আমরা যাদেরকে প্রোভাইড করেছি, আমরা যাদেরকে লিস্ট প্রোভাইড করেছি, তারা তাদের ওখানে মেনশন করা আছে, দেখবে যে আমি বলে দিচ্ছি কি মেনশন করা রয়েছে তোমাদের, এক মিনিট। তোমাদের ওখানে মেনশন করা রয়েছে, নোট বলে দেখবে একটা মেনশন করা রয়েছে, ওই নোটে দেখবে লেখা রয়েছে ডু নট লক ইউর চয়েস ইমিডিয়েটলি আফটার ফিলিং দেম। অর্থাৎ চয়েস ফিলিং করার পরে সঙ্গে সঙ্গে লক করবে না। ওয়ান্স ইউ ম্যানুয়ালি লক ইউর চয়েস, অর্থাৎ তুমি যদি একবার চয়েস লক করে দাও, দ্য সিস্টেম কমপ্লিটলি ফ্রিজ ইউর প্রেফারেন্স, অর্থাৎ তোমার চয়েসটা কিন্তু ব্লক হয়ে যাবে, তুমি আর চয়েস লক করতে পারবে না নেক্সট টাইম। এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তো ম্যানুয়ালি করার প্রয়োজন নেই। যদি খুবই ইন্টারেস্ট জাগে যে না আমি ম্যানুয়ালি করে দেখবো কিরকম হয়, লাস্ট ডেটের দিনে করবে, তার আগে করো না, ঠিক আছে, এটা অ্যাডভাইস দিয়ে দিলাম আগে থেকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আসছি, যে সিট ক্যান্সেল হবে না থেকে যাবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস যদি না দিই, তো সেই বিষয়টা আমরা নিয়ে আসছি, দাঁড়াও। চয়েস লক বিষয়টা চলে গেল। চয়েস লক বিষয়ের পরে এবার রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ানের যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা কিন্তু পাবলিশ হবে, ঠিক আছে। দেখো সিট অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান শ্যাল বি ক্যারিড আউট স্ট্রিক্টলি অন দ্য বেসিক অফ, কি কি বেসে নির্ভর করবে সেটা দেখো। জিএনএমআর যে র্যাঙ্ক রয়েছে তোমাদের, সেই র্যাঙ্কের উপর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর, রিজার্ভেশনের উপর, হ্যাঁ সিট অ্যাভেলেবিলিটির উপর, এই সমস্ত কিছুর উপরে নির্ভর করছে। আর এইগুলোই কিন্তু আমরা অ্যানালাইজ করি, এইগুলো অ্যানালাইজ করে তবেই কিন্তু আমরা তোমার চয়েস ফিলিংটা করি, ঠিক আছে। এই যে তোমার জিএমআর র্যাঙ্ক কত রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ, রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যান্ড দ্য কোর্স, কোন কোর্সের জন্য তোমার ঠিকঠাক ম্যাচ করবে, এবং রিজার্ভেশন রুল, কোন কলেজে কত সিট রয়েছে, ইডাব্লিউএস এর জন্য কত রয়েছে, ওবিসির জন্য কত রয়েছে, এগুলোই কিন্তু আমরা অ্যানালাইজ করি, তারপরেই কিন্তু তোমার চয়েস লিস্ট তৈরি করি। সিট অ্যাভেলেবিলিটি, কোন কলেজে কত সিট রয়েছে সেটা বলে দিলাম তোমাদেরকে। অর্ডার চয়েস, এটা কিন্তু নম্বর যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা দেখো। অর্ডার অফ চয়েস সাবমিটেড অ্যান্ড লক বাই দ্য ক্যান্ডিডেট বিলংস টু reverse category may be allotted seat in the unreserved category if they satisfy the eligibility requirement process for your candidate with respect to the merit rank eligibility and vacancy status। তো তুমি যেই অর্ডারই সাজিয়েছো সেই অর্ডারের উপর বেস করে তোমার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে, আসবে। আর সেই ক্যাটাগরি থেকে তোমার যদি বেটার হয় তাহলে তুমি ইউআর ক্যাটাগরিতেও কিন্তু সিট পেতে পারো, ওকে। এবার বলছে রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট উইল বি পাবলিশ অন দ্য নোটিফাইড ডেট, অর্থাৎ যেই ডেটটা তোমাদের মেনশন করা রয়েছে সেই ডেটে কিন্তু, হ্যাঁ, তোমার রেজাল্টটা আউট হবে। ডেটটা কত রয়েছে, ডেটটা দেখে নাও। রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট 12/8/2026, অর্থাৎ 12 তারিখে কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানের রেজাল্টটা আউট হবে, ঠিক আছে, গেল। তারপরে কিভাবে হবে চয়েস ওয়ানের, কিভাবে করবে সেটা দেখে নাও, কিভাবে বলেছে সেটা দেখে নাও। ক্যান্ডিডেট ইন ফার্স্ট চয়েস, এবার তোমার রাউন্ড ওয়ানের সিট অ্যালোটেড হয়ে গেছে, ধরো রাউন্ড ওয়ানের সিট যখন অ্যালোটেড হয়ে গেল তখন তোমাকে কি করতে হবে, যেই কোয়েশ্চেনটা এই মানসী মাহাতো যে কমেন্টটা করেছিলে, তার জন্যই একদম এই পয়েন্টটা, ঠিক আছে। বলছে ক্যান্ডিডেট অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস, অর্থাৎ যার ফার্স্ট চয়েস অ্যালোটেড হয়ে যাবে, তুমি যে চয়েস ফিলিং করছো তাতে সেটা তুমি যদি প্রাইভেটও দিয়ে থাকো, আর যদি সেটা লক হয়ে যায়, 1 নম্বর চয়েসটা যদি লক হয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে, all the candidate must complete the documents verification and take admission। অর্থাৎ তোমার যদি 1 নম্বর চয়েসটা লক হয়ে যায় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। যদি তুমি না নাও, যদি তুমি না নাও তাহলে সেক্ষেত্রে তুমি এই টোটাল কাউন্সিলিং প্রসিডিওরে থেকে বাইরে চলে যাবে, তুমি আর কাউন্সিলিং প্রসেসে থাকতে পারবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট ইন অ্যালোটেড সেকেন্ড অর লেটার চয়েস, অর্থাৎ যার সেকেন্ড বা তার নিচের কোনো চয়েস লক হবে, তাহলে তার ক্ষেত্রে সে কি করবে, সাচ ক্যান্ডিডেট মে বি পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা পেমেন্ট করতে পারো, দিয়ে তুমি ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন করতে পারো। এইবার তুমি কোয়েশ্চেনটা করছিলে স্যার
সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট না করলে কি সিটটা ক্যান্সেল হয়ে যাবে? এক্স্যাক্টলি। যদি তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট না করো তাহলে তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবার ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের বিষয়টা সেটাও আমি জানিয়ে দেবো তোমাদেরকে যখন তোমাদের রাউন্ড টুতে রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তখন। ঠিক আছে, এবার রাউন্ড টুতে কারা কারা এলিজেবল থাকবে সেটা দেখে নাও একবার। ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা রাউন্ড ওয়ানে এখন যে প্রসেসটা শুরু হবে কাল থেকে, সেটা যারা করবে না তারা ডিরেক্টলি রাউন্ড টুতে যেও নতুন করে রেজিস্ট্রেশন করে কিন্তু, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু করতে পারবে। 2 নম্বর, নট অ্যালোটেড এনি সিট ইন রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ানে যদি তোমার সিট অ্যালোটেড না হয় তাহলে সেক্ষেত্রেও তুমি কিন্তু রাউন্ড টুতে এলিজিবল থাকবে। অ্যালোটেড সেকেন্ড অর লেটার চয়েস, অর্থাৎ যার 2 বা তার নিচের কোনো চয়েস, 1 নম্বর চয়েস নয় গো, 2 বা তার নিচের কোনো চয়েস যদি লক হয় এবং সে যদি নট নন রেসপন্সিভ নন রেসপন্সিভ অর্থাৎ সি অ্যাকসেপ্টেন্স ফি পেড অর নট, অর্থাৎ যে কোনো রেসপন্স করবে না, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে না, সে ওখানে অ্যাডমিশন নিতে পারবে। আর সিট ক্যান্সেল ইন রাউন্ড ওয়ান ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ সিট রাউন্ড ওয়ানে তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করে সিটটা ক্যান্সেল করো সেক্ষেত্রেও তুমি কিন্তু রাউন্ড টুতে গিয়ে এলিজিবল হবে। এটা রাউন্ড টুতে কারা কারা এলিজিবল হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রেজাল্টটা যখন আসবে তোমাদের তখন এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে যে রাউন্ড টুতে আমি কি করলে রাউন্ড টুতে এলিজিবল হব, সেটা কিন্তু এই পয়েন্টগুলো নোট করে নাও দরকার হলে। ঠিক আছে, কারণ এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তখন, কারণ এই পয়েন্টগুলোর বাইরে কাউকে এলিজিবল করবে না। ঠিক আছে, মানে তুমি ভাবছো যে আমি ইয়েস আপগ্রেডেশন করে দিয়েছি আবার রাউন্ড টুতে নতুন করে ফ্রেশ ফ্রেশ চয়েস করতে পারবো, পসিবল নয়। ঠিক আছে, রাউন্ড টু এর প্রসেসটাও সেম রয়েছে। ঠিক আছে, এবার আমরা রাউন্ড টু রাউন্ড থ্রি একই রকম হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনটা দেখে নিই। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি বলছে? ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন বাই দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ইজ আ ম্যান্ডেটরি পার্ট অফ দ্য অ্যাডমিশন প্রসেস, অর্থাৎ ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন বাই দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, অর্থাৎ যেই কলেজ তোমার অ্যালোটেড হবে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করা, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যান্ডেটারি অ্যাডমিশন প্রসেসের। ঠিক আছে, যদি তুমি অ্যাডমিশন নিতে চাও বা ইএস আপগ্রেডেশন করতে চাও তাহলে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। রাউন্ড ওয়ানের যখন সিট অ্যালোটেড হবে তখন কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। যদি তুমি ইএস আপগ্রেডেশন করো বা অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। আর যদি তুমি মনে করো যে না আমার এই যেই কলেজটা অ্যালোটেড হয়েছে সেটার সাথে আমি স্যাটিসফাই নই কো, আমি পুনরায় রাউন্ড টুতে নতুন করে চয়েস ফিলিং করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো রেসপন্স করবে না, তবে কিন্তু রাউন্ড টু এর জন্য এলিজিবল হবে। কিন্তু তুমি ভাবছো যে আমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে দিয়েছি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাব না, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এবার কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে? ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট প্রিন্টেড অ্যালটমেন্ট লেটার যখন রাউন্ড ওয়ানের আসবে রেজাল্ট তখন অ্যালটমেন্ট লেটারটাও থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমার র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড ফর বার্থ প্রুফ, জন্ম জন্ম ইয়ে হিসেবে ডকুমেন্টস হিসেবে, ক্লাস 12-এর মার্কশিট, ডোমেনশিয়াল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এই জিনিসগুলো নিয়ে তোমাকে যেতে হবে। আর আর যারা তোমার রিজার্ভেশন রয়েছে, যারা ইডাব্লিউএস বা ওবিসি বা এসটিএসসি রয়েছে, সেই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাকে সেই ডকুমেন্টসটা ক্যারি করতে হবে যেটা যেই ক্যাটাগরি থেকে তুমি বিলংস করছো। ওকে, হ্যাঁ, এবার রিফান্ড পলিসিটা পড়ে নিও। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম যে ফিজ, সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা কত লাগবে, এই যে সিট ম্যাট্রিক্সটা কোথায় পাওয়া যাবে সেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এটাও আমার দেখার বিষয় নয় এখন এই মুহূর্তে নয় কো। ঠিক আছে, কোথায় গেল এই যে এইখানটা দেখো, আ ক্যান্ডিডেট রিসিভিং আ সিট অ্যালটমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন এনি কাউন্সিলিং রাউন্ড শ্যাল বি রিকোয়ার পে আ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ 5,000, ঠিক আছে, থ্রো দ্য প্রেসক্রাইব অনলাইন পেমেন্ট
মোডস অ্যান্ড ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার। তো অ্যালটমেন্ট লেটারটা তুমি তখনই ডাউনলোড করতে পারবে যখন তুমি 5,000 টাকা পেমেন্ট করবে। তাহলে যে কমেন্ট করছিলে যে স্যার সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট না করলে আমার সিটটা কি থাকবে, দেখো থাকবে না। ঠিক আছে, কারণ তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোডই করতে পারবে না। এই যে এফ এর পয়েন্টটা পড়ে নাও, failure to pay the seat acceptance fee within the situatable period shall result in cancel of the allotment। অর্থাৎ তুমি যদি ফিজটা পেমেন্ট না করতে পেরেছো যে টাইম পিরিয়ড রয়েছে তার মধ্যে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট যেটা এলো অর্থাৎ যে অ্যালটমেন্টটা এলো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, the candidate participate further the candidate further participate in the subsequent counseling round accepted round 1 choice allotment। অর্থাৎ তুমি রাউন্ড ওয়ানটা স্কিপ করে রাউন্ড টুতে যেতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার বলছি আফটার পেমেন্ট অফ দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ পেমেন্টের পরে যদি তুমি 5,000 টাকা পেমেন্ট করো তখন কি করতে হবে। However applicable, the candidate shall report to the allotted institute within the notified period for the physical verification of documents। অর্থাৎ যারা পেমেন্ট করবে তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করা কলেজে গিয়ে এটা ম্যান্ডেটারি, এটা করতে হবে। এবার যে করতে পারবে না কোনো কারণে, failure to the complete documents verification within the situatable schedule shall result is cancel of the current allotment। অর্থাৎ তুমি যদি না করতে পেরেছো তাহলে সেক্ষেত্রে তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে। এবং eligible for the participation in subsequent round shall be governed by the approval counseling rules। এবং কাউন্সিলিং এর রুলস অনুযায়ী তোমাকে রাউন্ড টুতে কনসিডার করা হবে। ইন সাচ কেস ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পেড রেজিস্ট্রেশন ফি অর সিট অ্যাকসেপ্টেন্স ফি, নো অ্যাডিশনাল ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য পার্টিসিপেন্ট। অর্থাৎ যে একবার ফিজ পেমেন্ট করে দেবে তাকে আর পুনরায় ফিজ পেমেন্ট করার প্রয়োজন হবে না, বা কোনো অ্যাডিশনাল ফিও তার সাথে চার্জ করা হবে না। ঠিক আছে, এবার ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের বিষয়টা আসি, এটা দেখে নাও তোমরা। এরকম করে হয়, কারেন্ট পালিয়ে যেতে আমি বললাম না কারেন্ট চলে যাবে। প্রচন্ড মেঘ উঠেছে, পানিও পড়ছে। পিপিআই নিয়ে দেখাইছে, আসছে না। আর এদিকে লাইট দেখাচ্ছে। হুম, শালা কি ঝামেলা রে। এত দুটো লোক দেখছে, আমি একটা কি বলবো? এন্ডিং এর অপশনটা আসছে না আমার কাছে, কি সমস্যা।